বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরো যুক্ত আছেন আরিফুল ইসলাম আরিফ, সহসভাপতি, ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন কিশোর সাম্য, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি খুব ছোট করে একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি, এরপর আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভাষণে তিনি বলেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি। আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি। তবে তিনি বলেন, প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার, কেমন পরিবেশ ও সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে যে সভ্যতা চলছে তা একটি ধ্বংসাত্মক অর্থনীতির সভ্যতা। আমরা যে অর্থনীতি তৈরি করেছি তা মানুষের জন্য নয়, বরং ব্যবসার জন্য। তিনি উল্লেখ করেন, ব্যবসা কেন্দ্রিক এই সভ্যতা আত্মঘাতী এবং তা টিকবে না। তিনি 1974 সালের দুর্ভিক্ষ ও কিভাবে গ্রামীণ ব্যাংক চট্টগ্রামে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সহায়তা করতে গঠিত হয়েছিল তা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। পরের তথ্যটি হলো, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী ও স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে জানা যায় রমনা কালী মন্দিরের পাশে মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বিস্তারিত জানতে পুলিশের টিম আরও কাজ করছে। এরপর আরেকটি তথ্য, তা হচ্ছে 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের লং মার্চে বাধা দেয় পুলিশ। পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাসের শেল ও জল কামান নিক্ষেপে লং মার্চ ছত্রভঙ্গ হয়ে যায়। 3 দফা দাবিগুলো হলো, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে। তৃতীয়ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। এবং সবশেষ আরেকটি তথ্য, তা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেন নার্সিং শিক্ষার্থীরা। তারা শাহবাগ মোড় অবরোধ করেন, এতে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় একটা সময়। নার্সিং শিক্ষার্থীরা জানান যে 1 দফা দাবি বাস্তবায়নে 1 ঘন্টা সময় বেঁধে দেন তারা। বেঁধে দেওয়ার সময় কোনো আশ্বাস না পাওয়ায় তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এই ছিল কিছু তথ্য। আমি একটু শুরুতে যেতে চাই কিশোর সাম্য আপনার কাছে। কিশোর সাম্য, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কিশোর সাম্য, আপনি কোথায় আছেন এখন? কি পরিস্থিতি, কি করছেন আপনারা? আমি এই মুহূর্তে আছি আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, এটা ঠিক একটু আগে কাকরাইল মোড়ে আমরা অবস্থান করছি। এখানে আমাদের উপর খুব ন্যাক্কারজনক ভাবে হামলা করেছে পুলিশ। আমাদের শিক্ষকরা আহত হয়েছেন, আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন, তারা রক্তাক্ত হয়েছেন। এবং এরপর এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ক্ষমাও চাওয়া হয়নি। আমাদের দাবিগুলো বিষয়ে ক্লিয়ারলি কিছু বলা হয়নি। আমাদের শিক্ষকরা গত কয়েক ঘন্টা যাবত প্রধান উপদেষ্টা অফিসে বসে আছেন, তাদের সাথেও প্রপারলি কমিউনিকেট করা হচ্ছে না। এবং তাদেরকে আমাদের দাবিগুলো বিষয়ে সরকারি ফিডব্যাক কি, এই ফিডব্যাকটাও আমাদের জানানো হচ্ছে না। এইরকম বাস্তবতায় আমি এখন এই লাইফটার মধ্যে যুক্ত আছি। এখন আপনাদের সাথে কি যোগাযোগ হয়েছে? প্রশাসনের কারো যোগাযোগ হয়েছে, অথবা পুলিশের সাথে, অথবা আপনাদের সাথে কি কেউ যোগাযোগ করেছে? আপনাদের যে দাবিগুলো অথবা আজকে আপনারা যে আন্দোলন করছেন এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছে সরকারের পক্ষ থেকে? আমাদের সাথে আলোচনা করার জন্য আমরা আমাদের শিক্ষককে আসলে ভিতরে পাঠিয়েছি। আমরা অনেক আগে থেকে এই দাবিগুলো নিয়ে কাজ করছি। আজকে এমন না যে আজকে একদিন এসে আমরা যমুনা ঘেরাও দেওয়ার মতো প্রোগ্রাম দিয়েছি। আমরা অনেকদিন যাবত এই দাবিতে কাজ করছি। কেউ কখনো প্রশাসন থেকে আমাদের সাথে যোগাযোগ করে নাই।
আজ আমরা যখন আসলে এখানে আমাদের চূড়ান্ত ভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা যখন আসলে আর কোনো উপায় না দেখে এখানে চলে আসলাম, তখন আমাদের উপর হামলা করা হয়। এবং হামলা করার পর এখন পর্যন্ত আসলে পুলিশ আসলে আমরা পুলিশের কাছ থেকে এক্সপেক্ট করি না, কারণ আমরা মনে করি এখানে তারা গিলটি। পুলিশের কাছ থেকে আমাদের সাথে এখন পর্যন্ত তারা আসলে যে সকল পুলিশ সদস্য হামলা করেছেন তাদের বিষয়ে কি ব্যবস্থা নেবেন এই বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি। শিক্ষা উপদেষ্টার সাথে কোনো যোগাযোগ হয়নি, শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে যোগাযোগ করেননি। আমরা প্রধান উপদেষ্টার অপেক্ষায় আছি। প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ হয়নি, কিন্তু তার অফিস থেকে আমাদের শিক্ষকদের ভিতরে নিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আমরা যতদূর জানি আলোচনা চলছে। আপনাদের সাথে পুলিশের সাথে আপনাদের যেই সংঘাত, এটি আসলে কি কারণে, কিভাবে হলো যদি একটু বলতেন কিশোর সাম্য। পুলিশের সাথে আমাদের যে সংঘাত, এই সংঘাত হওয়ার কোনো কথাই ছিল না। আমরা খুবই শান্তিপূর্ণ ভাবে আসছিলাম যে আমরা যাব, ওখানে অবস্থান গ্রহণ করব। আমরা ব্যারিকেডে আসার 100 গজ আগেই পুলিশ আউট অফ নো হয় আমাদের সাথে কোনো রকম কথাবার্তা না বলে তারা হচ্ছে বোমা, সাউন্ড গ্রেনেড যেটাকে বলে আর কি, সাউন্ড গ্রেনেড মারে। এবং এরপরে তারা মুহুর্মুহু গ্যাসেল মারা শুরু করে এবং স্যান্ডউইচ করে, অর্থাৎ সামনে একদল পুলিশ এবং আমাদের পুরো মিছিলের পেছনে একদল পুলিশ আমাদের স্যান্ডউইচ করে আমাদেরকে বেধড়ক মারধর করে, আমাদের নারী শিক্ষার্থীদের আহত করে, কোনো কোনো নারী শিক্ষার্থীর জামা ছিঁড়ে যায়। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, তাদের হামলায় যারা আহত হয়েছে, আহত হয়ে যারা রাস্তায় পড়ে গিয়েছিল, সেই আহত অবস্থায় যেসব শিক্ষার্থীরা ছিল তাদেরকে তারা পিটিয়েছে, জখম করেছে এবং কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। তারা এই মুহূর্তে হসপিটালে ভর্তি। আমাদের সেই ভাইদের আসলে কি হবে বা তাদের বিষয়ে কি করবো আমরা এখনো জানি না, কারণ আমরা এখন পর্যন্ত আন্দোলনে মাঠে যেতে পারিনি আসলে। না কিন্তু কিশোর, আপনারা তো জানেন যে যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ আন্দোলন এগুলো করার নিষেধাজ্ঞা আছে। আপনারা কেন সিদ্ধান্ত নিলেন আজকে? আপনারা কি এর আগে অথবা আপনাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কি শিক্ষা মন্ত্রণালয় অথবা অন্যান্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর সাথে যোগাযোগ করেনি, অথবা অন্য কোন উপদেষ্টার এখানে সাথে একটা জিনিস বলে প্রশাসনের সাথে? রাখতে চাই, সেটা হচ্ছে যমুনার সাথে আমাদের এই যে আজকে দাঁড়ানোটা, এটা আমি প্রথমেই বলেছি এটা একদিনে না, এক দুই, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং এ বসেছি, তারা আমাদের মূলা ঝুলিয়েছে, তারা আমাদের কোনো সমস্যার সমাধান করে নাই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, এইখানে যে আজকে আপনি বলছেন যে ভাই এখানে তো 144 ধারা জারি করা, সমাবেশ এখানে নিষিদ্ধ। আমার কথা হচ্ছে, রাষ্ট্রকে আমি যখন সফট করে বারবার বলতে থাকি যে আমার দাবি দেওয়া এইটা, আমার চাওয়া এইটা, আমার চাহিদা এইটা, আমার সমস্যা এইটা, রাষ্ট্র তখন সেটা কোনোভাবেই শোনে না। আমার তখন হার্ড লাইনে যাওয়া ছাড়া গতিটা কি? আমার তো এই ক্যারেজটা আমি বাধ্য হয়েছি, আমার তো শখ নাই। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখান থেকে 6 কিলোমিটার দূরে, 6 কিলোমিটার দূর থেকে হাজার হাজার শিক্ষার্থীকে মিছিলে করে আমি এখানে নিয়ে এসেছি কেন? যেন তাদের টলক করে, তা যেন আমার বিষয়টা একটু দেখে। তা তো কখনোই আমার বিষয় দেখছে না, আমাকে তো ফেলায় রেখে থুয়ে দিচ্ছে, আমার বাজেট দিচ্ছে না আমাকে এইখানে। আমি যে এখানে এসেছি এটা রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা, এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা যে আমার এরকম একটা অবস্থা হয়েছে যে আমাকে হার্ড লাইনে যেতে হয়েছে, আমাকে ঝুঁকি নিতে হয়েছে, আমাকে এতগুলো মানুষকে নিয়ে সবচেয়ে একদম এক্সট্রিম পজিশনে যে আজকে কর্মসূচি দেওয়া লেগেছে। জি, কিশোর আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত থাকবেন, আপনার কাছে নিশ্চয়ই পরে আবারও আসব। আমি একটু আরিফুল ইসলাম, আরিফ আপনার কাছে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্য হত্যাকাণ্ডের পেছনের যে বিষয়টি, এই বিষয়ে ছাত্রদল যে কথাগুলো বলছে, ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্য, প্রক্টর, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে, এই বিষয়টিতে আপনি কি বলবেন আরিফ? আরিফ আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি। শিক্ষা এবং শিক্ষাঙ্গন, শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আপনারা জানেন তারেক রহমান একটি দফা প্রণীত সারা বাংলাদেশে ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন এই 31 দফা শিক্ষাঙ্গনে যাতে পৌঁছে। আমি কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি হিসেবে ছাত্র দলের কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 4 জেলার দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান, আমি নিজেও অক্টোবর থেকে এখন পর্যন্ত একাধিকবার সেই ক্যাম্পাস গুলোতে গিয়েছি এবং 31 দফার মূল যে মেসেজ, শিক্ষার পরিবেশ যাতে বজায় থাকে, সেই তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা, এটা বাস্তবের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি। এই 24শে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে শিক্ষাঙ্গন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের এবং শিক্ষকদের, সাধারণ অভিভাবকদের যে ধারণা ছিল, সেই ধারণা কিন্তু আমরা বাস্তবে কোনো ফল পাচ্ছি না। এটার কারণ হলো এই ইন্টারিম গভর্নমেন্ট এখন আইনের যে সুশাসন, শিক্ষার যে পরিবেশ, এটা তারা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। আপনি দেখবেন ক্যাম্পাসে সর্বশেষ আমরা দেখেছি ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে যেই ছেলেকে
খাবার খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আজকের ছাত্র দলের আমাদের যে ছোট ভাই স্যার এফ রহমান হলের 18 সেশনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রদল এফ রহমান হলের সাহিত্য প্রকাশন বিষয়ক সম্পাদক এই সাম্য কিন্তু ফেসবুকে জাতীয় সঙ্গীত গাওয়ার গাওয়ার বিরুদ্ধে বাধা দানকারীদের বিরুদ্ধে যে স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের পরেই কিন্তু উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা দেখেছি যে বুয়েটে যখন আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে, ওটাও কিন্তু একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে হয়েছে। তা আমরা এখানে দেখছি যে ছাত্র দলের নেতাকর্মী কেন এই ধরনের পরিস্থিতিতে হত্যাকাণ্ডের শিকার হবে। এখানে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে সোহরাওয়ার্দী উদ্যান, যদিও এটা এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোপরি ব্যর্থ হয়েছে, কিন্তু তারাও যেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন আমরা যদি সোচ্চার না হই, আমরা দেখেছি প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী মারা গিয়েছে, সেখানে প্রক্টর, ভিসি, প্রভিসি এদের পদত্যাগের দাবিতে যখন আওয়াজ হচ্ছে, তখন গতরাতে শিক্ষার্থীদের উপর উনি মেজাজ হারিয়ে চড়া হয়েছেন, যেটা একজন ভিসির পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রত্যাশা কোনোভাবেই করে না। ভিসি যদি কোনো দলের না হয়, তাহলে উনি সবাইকে নিয়ে আলোচনায় বসে সমাধানের পথ খুঁজবেন, কিন্তু উনি অ্যাগ্রেসিভ আচার আচরণ করতে পারেন না। আপনারা এটা জানেন, এই বর্তমান ভিসি একজন দলীয় ভিসি হিসেবে কিন্তু এসছেন। আপনারা দেখবেন শিবির আজকে স্পেস পাচ্ছে, কেন পাচ্ছে? আজকে এনসিপি লোকজন স্পেস পাচ্ছে। আপনি দেখেন লং মার্চ আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরটা নাকি অবৈধ, তাদেরটা নাকি যৌক্তিক সরকারের কাছে মনে হয়নি। কিন্তু এনসিপি নেতারা যখন যমুনায় গিয়েছেন, তাদেরটা কিন্তু যৌক্তিক মনে হয়েছে এবং প্রেশারের কারণে তারা কিন্তু তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। তাহলে সাধারণ শিক্ষার্থীরা আজকে শাহবাগের নার্সিং ইনস্টিটিউটে যারা এসছেন, আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখেন, কুয়েটে দেখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের একটা অরাজক পরিস্থিতি হয়েছে। এটার সমাধান আপনি কি মনে করেন একজন সাংবাদিক হিসেবে? আপনার ভাই, আপনার বোন আজকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনার সন্তান, আমার ভাই বোন, সবাই যারা শিক্ষার্থী, যেই শ্রেণীতেই থাকুক না কেন, সেই শিক্ষার পরিবেশ যদি বিনষ্ট হয়, আপনি এই ধরনের প্রক্রিয়ার ঘড়ির কাছ থেকে বা শিক্ষকদের কাছ থেকে কি ধরনের শিক্ষা আশা করতে পারেন? জি। আমি মনে করি তারেক রহমান এখানে 31 দফা দিয়ে ইতিবাচক যে পরিবর্তন, সেই পরিবর্তনের দ্বার উন্মোচন করার জন্য বলেছেন। আরেকটা পয়েন্ট বলি, যে অনির্বাচিত সরকারের কাছে সবাই দাবি নিয়ে যাচ্ছেন যে একটা প্রেসার দিলেই এই সরকার দাবি মানতে বাধ্য হবে। আর নির্বাচিত সরকার আলোচনায় বসে সেখানে নেগেটিভ পজিটিভ আলোচনা করে কিন্তু একটা সিদ্ধান্ত নেবে, সেটা সবার কাছে যৌক্তিক মনে হবে। এই সরকারকে আপনার মনে হয় এখন এই রাষ্ট্র বা শিক্ষাঙ্গন সঠিকভাবে পরিচালনা করতে পারছে? আপনি কি মনে করেন? ঠিক আপনার এই প্রশ্নটাই আরিফুল ইসলাম আরিফ আমি ডক্টর সাব্বির আহমেদের কাছে একটু রাখতে চাই। ডক্টর সাব্বির আহমেদ, ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে যদি বলি প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের প্রশাসন, তারা কি নিরাপত্তা নিশ্চিত করতে পারছে ঠিকভাবে? আপনি কি বলবেন একজন শিক্ষক হিসেবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দুজন তরুণ ছাত্র নেতার বক্তব্য আমি শুনলাম এবং দুটি ঘটনার বিষয়ে আমি শুনলাম। আমি যে কথাটা বলতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, একসময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ছিলাম। 10 বছর হাউস টিউটর হিসেবে আমার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এবং বাইরের যে পরিবেশ, এই পরিবেশ সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আছে। এটি লক্ষণীয় বিষয় যে এই 5ই অগাস্টের পরে বর্তমান প্রশাসন যতটা না বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে যতটা তারা সিরিয়াস, হলের সিট বন্টন থেকে শুরু করে এই বিষয়গুলোতে তারা যতটা উদ্যোগী হয়েছেন, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের বাইরের পরিবেশের সাথে তাদের যে সংযোগ, সেটা তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে এখানে রেফারেন্স ক্রমের যে বিষয়টি এসছে, সেটা হলো যে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু মাদক আসক্তিদের একটা অভয়ারণ্য পরিণত হয়েছে। এটা যে শুধু সোহরাওয়ার্দী উদ্যান তা নয়, বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকটি স্পট আছে যে স্পটগুলো কিন্তু মাদকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন সলিমুল্লাহ হলে ছিলাম, তখন আমরা প্রায়শই পলাশীর যে কর্নারটা, পলাশীর যে মোড়, এই মোড়কে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়েছিল। এবং এই মোড়গুলো থেকেই মানে পলাশীর মোড় এবং এই সোহরাওয়ার্দী থেকেই বিভিন্ন সময়ে
মাদক কিন্তু কিছু মানে ছাত্রদের মাঝখানেও মাদক আহ, বিক্রি করা হতো। তা এখন আমার মনে হয় যে এই ঘটনাটির মধ্য দিয়ে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, যেটি যে ছাত্রদলের একজন তরুণ শিক্ষার্থী নিহত হলো, এটা আমাদের কারোরই কাম্য নয়। এবং এই ঘটনার মধ্য দিয়ে এই বিষয়টি আরো পরিষ্কার হলো যে শুধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার পরিবেশ না, এটার পাশাপাশি আশেপাশের এলাকাগুলোকেও আপনার নজরদারিতে রাখাটা খুব জরুরি। এবং বিশেষ করে যে বক্তব্যটি এখানে এসছে যে সোহরাওয়ার্দী উদ্যানের মাদকের বিষয়টি, এটিকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বিষয়টা দেখা উচিত বলে আমি মনে করি। এটা যে শুধু আজকের ঘটনা তা নয়। স্যার, মানে প্রশ্নটা এই জায়গাতে দেখা উচিত, বিষয়টা হচ্ছে যে দেখে না কেন? পাশে থানা রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় একটা ক্যাম্পাস, এই এরিয়ার ভিতরে মাদকের অভয়ারণ্য, মানে কি বিষয়টা কেন আসলে একজন শিক্ষার্থী মারা গেল এখন প্রশাসন দেখবে? একটা হতে পারে যে বিশ্ববিদ্যালয়ের এই আশেপাশের যে আহ, জায়গাগুলো, এই জায়গাগুলো হয়তো সরাসরি এই জায়গাগুলোর উপরে সরাসরি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নাই। সুতরাং বিশ্ববিদ্যালয় যেটা করতে পারে, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এই বিষয়গুলো নিয়ন্ত্রণের ব্যাপারে উদ্যোগ নিতে পারে। কারণ আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ট্রাফিক ম্যানেজমেন্ট, এই ট্রাফিক ম্যানেজমেন্ট কিন্তু সিটি কর্পোরেশন করে থাকে। সুতরাং সিটি কর্পোরেশন তাকে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য কিন্তু সিটি কর্পোরেশনের সাথে এক ধরনের সমন্বয় তাকে করতে হয়। সুতরাং এটা এককভাবে বিশ্ববিদ্যালয় করতে পারবে না, তাকে অবশ্যই স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হবে। কারণ এই মাদক ব্যবসা এটা খুবই সিরিয়াস ইস্যু এই কারণে যে এটা শুধু কিছু সংখ্যক মাদক সেবনকারীর বিষয় নয়, এই ব্যবসার সাথে অনেক ধরনের সিন্ডিকেট কিন্তু জড়িত আছে। এটা একটা খুবই সিরিয়াস ইস্যু এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার পক্ষে এটা করা সম্ভব না বলে আমি মনে করি। জি, ডক্টর সাবির আহমেদ, আপনাকে ধন্যবাদ। কিশোর সাম্য, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কিশোর সাম্য, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি কিশোর, আপনাদের শিক্ষকদের সাথে এর মধ্যে সবশেষ যে আলোচনা হয়েছে, আপনাদের শিক্ষকরা যে ভেতরে গেছেন আলোচনার জন্য, এই বিষয়ে যদি একটু বলতেন যে আসলে কি আলোচনা করতে, অথবা আপনাদের এই যে আন্দোলন, আপনারা আন্দোলন শেষ করবেন কখন, অথবা পরবর্তী পদক্ষেপ কি? ধন্যবাদ এই প্রশ্নটা আসলে করার জন্য, তার কারণ এই প্রশ্নটা উত্তর দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষকরা কোনো আলোচনা করতে আসলে জান না, টু বি ভেরি অনেস্ট। যেহেতু আমাদের উপর হামলা হয়েছে, যেহেতু আমাদের প্রত্যেকটা দাবি ন্যায্য, সেহেতু আমাদের শিক্ষকরা ওখানে গিয়েছেন যে হ্যাঁ আপনার দাবিগুলো মেনে নিলাম, এটুকু শুনতে। আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের কোনো শিক্ষক ওইখানে নেগোসিয়েশন করবেন বলে অন্তত আমি বিশ্বাস করি না। অন্তত এইরকম পরিস্থিতি তারা করবেন না বলে বিশ্বাস করি। আর আমাদের আন্দোলনটা আসলে কি হবে বা শেষ হবে কবে, এই প্রশ্নের উত্তর যদি আপনি চান, তবে আমি আপনাকে বলতে হবে এটা সম্পূর্ণ সরকারের উপর ডিপেন্ড করে যে তারা আমাদের ন্যায্য অধিকার এবং মর্যাদা কবে দিবে। একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এরকম বেধড়ক পিটিয়ে এরকম অমানুষের মতো ব্যবহার করার পর আমার সবচেয়ে বড় মর্যাদা, মানবিক মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা। আমি মানুষ হিসেবে মর্যাদাবান হইতে গেলে এখন আমার এই দাবিটা আদায় করতে হবে। যত দ্রুত আমার মানবিক মর্যাদাটা দিয়ে দিবে, আমাকে মানবিক ভাবে বাঁচার যে সুযোগ সুবিধা সেটা তারা দিয়ে দিবে, আমরা এই ময়দান ছেড়ে চলে যাব। আর যদি সেটা তারা না দেয়, তবে সেই ক্ষেত্রে এর পরবর্তী প্রত্যেকটা কর্মসূচি আরো কঠোর হবে। তারা যদি মনে করে থাকে যে যমুনা ঘেরাও দেওয়া কর্মসূচি আমাদের সবচেয়ে কঠোর কর্মসূচি, তাহলে তারা খুবই ভুল জায়গায় আছে। আমরা এর চেয়েও কঠোর কর্মসূচি দেওয়ার হিম্মত রাখি, ক্ষমতা রাখি। পুরান ঢাকায় সরদি কলেজ, কাজী নজরুল ইসলাম কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বাস করি আমাদের এই কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করবে এবং শিক্ষার্থীদের মর্যাদায় অন্যান্য শিক্ষার্থীদের মর্যাদায় অন্যান্য শিক্ষার্থীরাও এক হয়ে যাবে আমাদের সাথে বলে আমি বিশ্বাস করি। এরপরে যা কনসিকুয়েন্সেস হবে তার জন্য দায়ী থাকবে পুরোপুরি রাষ্ট্রযন্ত্র এবং এই ইন্টারিম সরকার, যদি তারা আমাদের দাবিগুলো মানে ভালোভাবে মেনে না, নেয়। কিন্তু কিশোর, আপনাদের দাবিগুলো নিয়ে আলোচনা করতে অথবা কথা বলতে, দাবি পূরণের বিষয়েও তো একটা সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন, অথবা আপনাদের যে দাবি যে আগামীকাল অথবা পরশুদিনের মধ্যেই সরকার সব সিদ্ধান্ত দিবে, তেমনটা তো নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? দেখেন, এটা খুবই সত্যি কথা যে হ্যাঁ এমনটা নাও হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে সরকারের আন্তরিকতাটা বোঝা যায়।
মানে আপনি যখন আসলে প্রতিবাদকারী ভাষা দেখবেন, প্রতিবাদকারী আসলে কতটা ইন্টেন্সলি প্রতিবাদ করছে সেটাও বুঝবেন। সরকার যদি আমাকে আসলে মানে কনফার্মেশন দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমি সরকারের প্রতি সদয় থাকবো, সরকারকে তার সুযোগটা দিব। হ্যাঁ, অস্থায়ী আবাসন সে আগামীকালের মধ্যে নির্মাণ করে দিতে পারবে না, কিন্তু কনফার্মেশন অবশ্যই দিতে পারবে। সে কনফার্মেশন অবশ্যই দিতে পারবে যে নেক্সট টেকনিকে আপনাদের দ্বিতীয় ক্যাম্পাসের টাকাটা পাস হয়ে যাবে। সে কনফার্মেশন অবশ্যই দিতে পারবে যে হ্যাঁ, আপনার হল না হওয়া পর্যন্ত আমরা আপনাদের ভাতার ব্যবস্থা করবো, এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ের যে বাজেট, এই বাজেটটা আমরা বৃদ্ধি করে দিব। এই কনফার্মেশনটা দেওয়ার জন্য তো আসলে একদিন দুই দিনের দরকার নেই। এই কনফার্মেশনটা দেওয়ার জন্য আমরা বিশেষ করে আন্তরিকতার দরকার। জি, কিশোর সাম্য আপনাকে ধন্যবাদ, এবং আরিফুল ইসলাম আরিফ এবং ডক্টর সাব্বির আহমেদ স্যার আপনারাও সাথে থাকবেন। আমরা একটি বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আবারও আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমি একটু বিরতির পর ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসতে চাই। আমরা যদি বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিশোর যেমনটা বলছে, তাদের যে দাবিগুলো আপনি নিশ্চয়ই শুনেছেন, একজন শিক্ষক হিসেবে আপনি তাদের দাবিগুলো ব্যাপারে কি মনে করেন? সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে দ্রুত সময়ের মধ্যে? এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 3 দফা দাবি তারা উপস্থাপন করেছে, আমি 3টা দফাই খুবই যৌক্তিক। তার কারণ যে এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, আমরা এটাও জানি যে একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হল ছিল, যে হলগুলোতে ছাত্ররা বসবাস করত। সেই হলগুলো পর্যায়ক্রমে এক রাজনৈতিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। এখন বোধহয় 2-1টা হল হয়তো অস্তিত্ব আছে, বাকি সবগুলো হলই কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নাই। সুতরাং এখানে যে আবাসন যে সংকট, সেটা তো অবশ্যই প্রকট সংকট। এবং আশেপাশে যদি আপনি নিশ্চয়ই সেই এলাকায় যান, আমিও যাই মাঝে মধ্যে, এবং আশেপাশে এলাকাগুলোতে যে ধরনের বাসাবাড়ি রয়েছে, সেখানেও আমার মনে হয় না যে খুব পর্যাপ্ত পরিমাণে ছাত্রদের জন্য বসবাসের সুবিধা রয়েছে। আমারও পরিচিত বেশ কিছু ছাত্রছাত্রী আছে, আমি তাদের কাছ থেকে যতটুকু শুনতে পারি যে তারা খুব মানবেতর জীবনযাপন। আমি মনে করি যে এই 3টা দফাই সরকারকে অত্যন্ত সহানুভূতির সাথে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদের বিবেচনা করা দরকার। একটি দাবিও আমার কাছে অযৌক্তিক মনে হয়, কারণ আপনি জানেন যে ঢাকা শহরে একটা মধ্যবিত্ত একটা ছাত্রকে সে এখানে এসে যদি বসবাস করতে হয়, তাকে কি পরিমাণ খরচ বহন করতে হয়। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের জন্য আবাসনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একসময় এটা নিয়েই তো আন্দোলন করেছিল। এবং আরেকটা বিষয় খুবই বিস্ময়কর যে প্রথম দিকে এই অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সংকট সমাধানের ক্ষেত্রে তারা যে বিষয়টিকে গুরুত্ব দিত, আমরা বিগত কয়েক মাস আগেও ছাত্রদের বিভিন্ন আন্দোলনের যে বিষয়গুলো আমরা জানি, সেখানে আমরা দেখেছি যে সরকারের মধ্যে একটা চেষ্টা ছিল এগুলোকে শক্তি প্রয়োগ না করে এক ধরনের আলোচনার মাধ্যমে এগুলোকে সমাধান করা। কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে না, সেই জায়গাতে আর সরকার নাই। তারা এখন সেই পুরনো কায়দায় শক্তি প্রয়োগের মাধ্যমে এই ধরনের বিষয়গুলোকে তারা মোকাবেলা করছে। সুতরাং আমরা কিন্তু ওই ক্রাইসিস ম্যানেজমেন্টের অ্যাপ্রোচের জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে সরকার কিন্তু তার সেই লিবারেল অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ দিয়ে তারা এই সংকট সমাধান করার চেষ্টা করেছিল আগে, সেই জায়গায় কিন্তু এখন নাই। তো আমি আশা করি যে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের জন্য যে পরিমাণ জমি বরাদ্দ করা হয়েছে, ওই বিষয়ে সরকার একটি, আমি জানি না ওই প্রস্তাবটি এখন ওইভাবেই আছে কিনা, জানলে হয়তো আমি আরো স্পষ্ট করে বলতে পারতাম। সেটি আমার মনে হয় যে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং সেখানে বরাদ্দ দেবে। আর যেটা বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত সেই বিষয়টি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে এক ধরনের আবাসন ভাতা দেওয়ার যে দাবিটি, এই দাবিটিও আমার মনে হয় অত্যন্ত যৌক্তিক এবং সেটাও তারা বিবেচনা করা উচিত বলে আমি মনে করি সরকার। জি, ডক্টর সাব্বির আহমেদ আপনাকে ধন্যবাদ। আরিফুল ইসলাম আরিফ, আমি আপনার কাছে একটি প্রসঙ্গে আসি। ডক্টর সাব্বির আহমেদ স্যার যেমনটা বলছিলেন,
আবাসনের আলোচনা আসলে আমি যদি একটু হলের দিকে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটিগুলোর যে হল, রাজনৈতিক দলের সিন্ডিকেট সিটের জন্য এগুলো কি এখন আছে আরিফুল ইসলাম আরিফ? দেখুন, ক্যাম্পাস বাস্তব অর্থেই যেই রাজনৈতিক দল ক্ষমতায় বসেন তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে ক্যাম্পাস এবং হলগুলো একটা আলাদাভাবে নিয়ন্ত্রণে থাকে। এটা আমরা এই ইন্টারিম গভর্নমেন্টে যদি আপনি দেখেন, বিগত 15.5 বছর ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসকে একচেটিয়া দখলে রেখেছিল, এই সময়ে যারা জুলাই অভ্যুত্থানের একক স্টক হোল্ডার মনে করেন, তারা কিন্তু ক্যাম্পাসের হলগুলোকে এক ধরনের দখলে রেখেছেন প্রশাসনকে দিয়ে। এখানে অন্য কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মী হলে হলে থাকতে পারছে, সেই সংখ্যাটা কত হবে আপনারা একটু এটা ঘাটলেই ফাইন্ড আউট করতে পারবেন। আপনি দেখেন আজকে সাম্যর প্রথম পরিচয় কি? প্রথম পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার কিন্তু প্রথম পরিচয় সে ছাত্রদল করে না। ছাত্রদল এটা তার সহশিক্ষার একটা অংশ। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2 নামে একটি গ্রুপ আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই গ্রুপেও দেখবেন এই সাম্যকে কেন্দ্র করে ছাত্র দলের সাম্য এবং সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার, দুইটা ব্যানারে ছাত্র দলের শিক্ষার্থীরা কেন ভিসির পদত্যাগের জন্য আন্দোলন করবেন, ভিসি চত্বরে যাবেন, বহিরাগতদেরকে নিয়ে কেন ভিসির বিরুদ্ধে স্লোগান দেবেন, এইটা নিয়ে তারা একটা ইস্যু তৈরি করছেন। এখানে সাম্য যে খুন হয়েছেন এবং বহিরাগতের মাধ্যমে খুন হয়েছেন, এটাকে তারা ইস্যুই মনে করছে না। কেন করছেন না? কারণ তাদের ব্যাকগ্রাউন্ডটা এই ইন্টারিম গভর্নমেন্টের একটি ছত্রছায়া একটা অংশকে রিপ্রেজেন্টেটিভ করে। আপনি তাহলে কিভাবে বলবেন না যে দলীয় সরকার ক্যাম্পাসের হলগুলোতে কোনো সময় দখলে রাখেন না? এই সরকারের ছাত্র সংগঠনগুলো তো রাখছে। ইন্টারিম গভর্নমেন্ট ওপেনলি যেভাবে তাদেরকে স্পেস দিচ্ছে, আপনি যমুনাতে গিয়েছে, তাদেরকে পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, সহযোগিতা করছে। আজকে তারা আন্দোলন করুক, ছাত্রদের এখানে কথা বলবে, এটা নিয়ে বিতর্ক তৈরি হবে। আমরা কথা বলছি, আমাদের হত্যার বাইরে গিয়ে ছাত্র দল একটা ইস্যু করে আমাদেরকে বিতর্কে তুলেছেন। কেন ফেলবেন তারা? আমরা কি অধিকার নিয়ে কথা বলবো না? এখন আপনার যদি মনে হয় আপনি সাংবাদিক হিসেবে যে আপনিও এই সাম্য হত্যার বিচার চান, কালকে আপনিও ভিসি চত্বরে আসবেন। এই আপনার চাওয়াকেই যদি আরেকজন পুঁজি করে যে এই সাংবাদিক কেন আসবে, সাংবাদিক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাই, এটা কি আপনার জন্য অপরাধ হবে? না, আগে তো আপনি আরিফ বলুন। মানুষ। জি জি আরিফ, আরিফ শুনতে পাচ্ছেন? জি, জি, আচ্ছা আরিফ, জি, আমি শুনতে পাচ্ছি। জি আরিফ ধন্যবাদ। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে। কিশোর শুনতে পাচ্ছেন আশা করি। কিশোর, সবকিছু মিলিয়ে এই যে আপনাদের দাবি যেগুলো রয়েছে, এবং এছাড়াও আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে শিক্ষার পরিবেশ কতটা বিরাজ করছে আপনাদের বিশ্ববিদ্যালয়ে। কিশোর, কিশোর আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, কিশোরের সংযোগে সম্ভবত কোনো সমস্যা হয়েছে। আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসি। সাব্বির আহমেদ স্যার, এই যে আমরা দেখতে পাচ্ছি 2-1 দিন পরপরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, জগন্নাথ অথবা অন্য কোথাও, শিক্ষার্থীরা নানা দাবি দাওয়া নিয়ে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। যদি সবকিছু মিলিয়ে আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে শিক্ষার পরিবেশ আসলে কতটা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়গুলোতে, যদি একটু বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলেন। আমি যদি শিক্ষার পরিবেশকে, তাহলে আমি বলবো আবাসন নাম্বার 1, ফুড, ট্রান্সপোর্ট সুবিধা, এবং এই সবকিছু মিলে আমি মনে করি শিক্ষার পরিবেশ। তো আপনি যদি এই সবগুলোকে বিবেচনায় রাখেন, আমি শুধু একটা এক্সাম্পল দিই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি ডাইনিং এ যান, আপনি বুঝতে পারবেন এবং আপনি বিশ্বাস করতে ইয়াং জেনারেশন কিভাবে তারা বাঁচে, আপনি যদি সেটার দিকে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন। সুতরাং আমার যেটা আমি তো বুঝি, এমন অনেক অনেক অর্থনৈতিক ভাবে
অর্থনৈতিক যে অসচ্ছল ছাত্রদের দেওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, যদিও কিছু কিছু ডিপার্টমেন্টে বৃত্তি দেওয়া, সেটাও সামান্য। এই সামান্য টাকা ছাত্র শিক্ষা জীবন আরেকটা যে কথাটা বললেন যে হলগুলোতে ছাত্র সংগঠনের সেটাও যুক্তপূর্ণ সম্পৃক্ত। আমি সেই প্রসঙ্গে দু একটা কথা বলতে চাই। যথার্থই বলেছে যে যে দল ক্ষমতা রাখার চেষ্টা করে, সেই আধিপত্যের জায়গাটি কিন্তু এখনো আছে। ডেফিনেটলি এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি মনে বা এই ধারাবাহিকতা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে শিক্ষা বান্ধব করার জন্য যে কাজটা খুব জরুরি, সেটা হচ্ছে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশকে করার একটা সংসদ ছাত্র মধ্য দিয়ে ছাত্রদেরকে সাথে নিয়েই পরিবেশ ছাড়া বিকল্প রাস্তা আছে কিনা আমি জানি না। যদি 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 ধন্যবাদ। জি, ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। কিশোর সাম্য, আমি আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, কিশোর সাম্য শুনতে পাচ্ছেন? জি কিশোর সাম্য, আপনাদের যে দাবিগুলো এবং সব মিলিয়ে আপনাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ আসলে কেমন এখন, আপনার মূল্যায়ন কি একজন শিক্ষার্থী হিসেবে? আমার মূল্যায়ন সবকিছু বলে আমার ক্যাম্পাসে আসলে শিক্ষার পরিবেশের অবস্থা এতটাই শোচনীয়, এখানে আমি আপনাকে প্রপারলি হাই স্কুল চালাতে পারবেন কিনা দেখাতে। আপনি যদি চিন্তা করতে যান তাদের চিন্তা করতে ইকুইপমেন্ট গুলো, তাদের ল্যাবের জন্য যা যা কিছু লাগে এগুলোর শুধু সংকট আছে তাই না, দেখা যাচ্ছে একটা সেটা ভেঙে গেছে, বাজার সব কেনা পর্যন্ত আসলে বাজার সব আমাদেরকে বাজার সব বন্ধ হয়। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে আপনি আইডিয়াল ডিপার্টমেন্টে যান, এডুকেশনাল সেখানে যান, সেখানে আপনি দেখতে পাবেন যে মানে প্লাস্টার খসে পড়ছে, আসলে প্লাস্টার খসে পড়ছে। আমি নাট্যকলা বিভাগে নাট্যকলার জন্য মানে অত্যাবশ্যকীয় একটা বিষয় হচ্ছে আপনার মানে বিশাল বড় রিহার্সাল রুম, অর্থাৎ করতে পারছে কিনা একটা করে আমরা 6টা ব্যাচ একটা এই সবকিছু মিলিয়ে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের কাছে এই বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় নামে কোনো সময় নয়। আর এই কারণে আসলে আমরা এত ট্রাস্টেড করছি, এতটাই ট্রাস্টেড যে আজকে আমরা জিনিস সামনে দাঁড়াতে উপভোগ করি। জি কিশোর সাম্য, আমি আরেকটু ছোট করে আপনার কাছে আসি। প্রধান উপদেষ্টা বলছেন যে শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানাচ্ছেন, খুবই ভালো কথা। আপনারা যে ক্যাম্পাসে পড়ালেখা করেন, যেই পরিবেশে পড়ালেখা করেন, আপনারা কি নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখতে পান অথবা দেখার চেষ্টা করেন? হ্যাঁ, আমরা নতুন বিশ্ব গড়ার স্বপ্ন এখান থেকে দেখতে পাই। সেই বিশ্বটা হবে হচ্ছে এমন যেখানে বিশ্ববিদ্যালয়ে ল্যাব থাকে না, যেখানে বিশ্ববিদ্যালয়ে যেখানে বিশ্ববিদ্যালয়ে আপনার মানে বিশ্ববিদ্যালয়গুলো হয় একটা মানে বিভিন্ন ধরনের যুক্ত রাজনীতি একটা এই বিষয়টা আসলে দেখতে হবে। মানে আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, আমরাই ওনাকে আসলে এখানে অনেক ইউটোপিয়ান কথাবার্তা আসলে ন্যূনতম আপনার মানে স্ট্রাকচার না দিয়ে ইনফ্রাস্ট্রাকচারের ন্যূনতম আপনার শিক্ষা পরিবেশ তৈরি না করে এই কথাগুলো আমাদের জি কিশোর, আপনাকে ধন্যবাদ। আরিফুল ইসলাম আরিফ, আমি একটু আপনার কাছে আসি, আমরা শেষের দিকে আছি। আপনি যদি একটু আমাকে বলতেন, এই যে হলে রাজনৈতিক দলের সিন্ডিকেটের কথা যে বলা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, আপনি বলছিলেন যে এখন একটি গোষ্ঠী অথবা একটি রাজনৈতিক দল অথবা সংগঠনের তারা এখন হলগুলো দখলে রেখেছে অথবা তারা সুবিধা নিচ্ছে। বিগত সময় আওয়ামী লীগ যখন ছিল তখন ছাত্রলীগ নিয়েছে।
ধরা যাক যদি আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয় এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, তখন কি ছাত্রদল আবার এই হলগুলোর দায়িত্ব নিবে? আরিফ। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। ছাত্রদল বা সরকার, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, এখানে তারেক রহমান যে সুদূর প্রসারী চিন্তার ফলশ্রুতিতে 31 দফা দিয়েছেন, এখানে কিন্তু ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন। ক্যাম্পাসের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের মৌলিক যে অধিকার, সেই অধিকার বাস্তবায়নের জন্য ছাত্রদল দায়িত্ব নেবেন। তারেক রহমান মনিটরিং করবেন অংশীজনদের পরামর্শক্রমে। না না, যেখানে আরিফুল ইসলাম আরিফ, জবাবদিহিতা সেগুলো থাকবে। ঠিক যদি আছে। আমরা যদি বিগত সময় দেখি, আমি আমি কেন বলছি, জিজ্ঞেস করলাম, যদি বিগত জবাব সময়, দিতে পারি, জি জি আমি পয়েন্টটা ক্লিয়ার করি। জি যদি বলুন। যদি যখন রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাষ্ট্র পরিচালনাকারী মূল দলের কাছে যদি জবাবদিহিতা করার মতো শক্তি থাকে, তাহলে কোনো ছাত্র সংগঠন বিপথে যাওয়ার কথা না। ছাত্রলীগ লাগামহীন হয়ে গিয়েছিলেন, কারণ তাদের অভিভাবক স্বৈরাচারী হাসিনা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। বর্তমান সময়ে সরকার যদি নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে ক্যাম্পাসে এই অরাজক পরিস্থিতি বা খুনের মতো ঘটনা ঘটতো না। তারেক রহমান এখন পর্যন্ত দলের যে কয়েকজন নেতাকর্মী দলের বিরুদ্ধে গিয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। তারা কিন্তু সংযত হয়েছেন। এখন যত বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, তারেক রহমান সেটা শক্ত হাতে দমন করে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন আগামী ইনশাআল্লাহ। জি আরিফ, আরেকটি আপনার কাছে শেষ প্রশ্ন করি, আমরা একদম শেষের দিকে আছি অনুষ্ঠানের। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সেখানে পুলিশের যে হস্তক্ষেপ যদি বলি, এই বিষয়টি আপনি কি মনে করেন যে সীমার মধ্যে ছিল? আপনার মনে হয় যেভাবে তাদেরকে বাধাটা দিয়েছে পুলিশ? মানে ওদের যে যৌক্তিক দাবি, সেই দাবিটা নিয়ে আগেই কিন্তু বসতে পারতো, কিন্তু পুলিশ গত জুলাই অগাস্টের অভ্যুত্থানে যেই ভূমিকা রেখেছে ছাত্রদের বিপক্ষে, আজকেও কিন্তু আবারও মনে হয়েছে তারা সেই অ্যাগ্রেসিভ আচার আচরণ করেছে। সাধারণ মানুষের বা শিক্ষার্থীদের ধারণা, পুলিশ এই ধরনের আচার আচরণ অন্তত জুলাই পরবর্তী সময়ে এটা করতেই পারে না। এখন শিক্ষার্থীরা আগের সেই পুলিশের ভূমিকায় যদি পুলিশকে দেখে, তাহলে তার সম্পর্কে বা রাষ্ট্র সম্পর্কে কি ধারণা গঠন করবে, কি ধরনের সমাধানের পথে তারা এগোবে। জি কিশোর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কিশোর শুনতে পাচ্ছেন? আমি আপনাকে জি কিশোর, আমি একটু একদম শেষে আপনার কাছে আসি, 1 মিনিটও সময় নেই আমার কাছে। আজকে পুলিশের সাথে আপনাদের যে ঘটনাটা ঘটেছে, অন্যান্য আন্দোলনকারীরা যখন যান, সবার সাথেই কি একই রকম ঘটনা ঘটতে দেখেন কিশোর? অবশ্যই না। হাসপাতাল যখন যান, তিনি জামায় আদর পান, তিনি রাষ্ট্রীয় জামায় আদর পান, এবং সেটা 10 জন নিয়ে গেল হাসপাতাল সেটা পান। তারপর হচ্ছে আপনার সাজিদ আলম যখন যান, তারা অন্যরকম আদর পান, তখন হয়তো তারা হচ্ছে ছোট জামায় আদর পান। এই যে জামাই আদর, ছোট জামাই আদরের রহস্যটা আসলে আমরা জানি না। এবং হাসপাতাল আব্দুল্লাহের যে একটা হুঙ্কার যে বক্তব্য দেয়, খুবই লজ্জা লাগে দেখতে, খুবই লজ্জা লাগে যে কিসের কথা তারা আসলে হুঙ্কার দেয়। আজকে হাসপাতাল আব্দুল্লাহর সাথে তার যে সব যে আজকে আপনার সাথে বিভিন্ন গুপ্ত দলের যেসব লোকজন আছে, এরা কিন্তু কে আছে হাসপাতাল আব্দুল্লাহর সাথে? সাধারণ জনগণ কে আছে হাসপাতাল আব্দুল্লাহর সাথে? কেউ নাই। আমাদের মতো শিক্ষার্থীরা কেউ নাই। মানে এরা যেভাবে করে বিভিন্ন আপনার লুকায় থাকা, গর্তে থাকা, টানায় থাকা শক্তিগুলোর উপর ভর করে তারা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রযন্ত্রকে দিয়ে বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে মানুষকে। মানুষ অলরেডি বুঝে গেছে তাদের অবস্থানটা, মানুষ অলরেডি তাদেরকে ভরসা করে না। আর আজকে আমাদের উপর যখন ন্যাক্কারজনক হামলা হলো, এখন পর্যন্ত সেই হাসপাতাল বললাম, সেই সার্জিস আলম একটা বক্তব্য পর্যন্ত নেন নাই। তার মানেটা আসলে কি? তারা কি রাষ্ট্রীয় জামাই? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি রাষ্ট্রীয় জামাই তারা হয়ে থাকে, তাহলে কিসের যোগ্যতায় তারা রাষ্ট্রীয় জামাই ধাবিত করেছে? সেই কারণে তারা আসলে কোন জায়গায় রাষ্ট্রীয়, কোন যোগ্যতায় রাষ্ট্রীয় রাজপুত্র, এটা আমরা আসলে জানতে চাই বা বুঝতে চাই। এবং একটা কথা খুব পরিষ্কার ভাবে বলে রাখি, যেখানে আপনারা কোনো কোনো ক্ষেত্রে ওয়াটার স্টে করছেন যাতে আরামে শান্তিতে থাকতে পারে, গরমে কষ্ট নয় তার জন্য, আর সেখানে আমার উপর হচ্ছে মরিচ পানি দিচ্ছেন, গরম পানি দিচ্ছেন। আমি মজলুম, সামনের দিনে যদি ইতিহাস চেঞ্জ করে আমি করে দিব। এই দিন হাসিনা যেমন 16 বছর ছিল, 12 দিন গেছে, এই দিনটাও যাবে এবং এটার জন্য দাম দিতে। জি কিশোর সাম্য, আমাদের সময় একদম শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। আরিফুল ইসলাম আরিফ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং ডক্টর সাব্বির আহমেদ স্যার, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।